প্রধান উপদেষ্টার সাথে আজ সংলাপে বসছে বিএনপি। আলোচনায় প্রাধান্য পাবে রাষ্ট্র সংস্কার ও নির্বাচনী রোডম্যাপ। শেরপুর ও ময়মনসিংহে আকস্মিক বন্যায় তলিয়ে গেছে শতাধিক গ্রাম। ঢলের পানিতে ডুবে ৩ জনের প্রাণহানি। এবং সাবেক রাষ্ট্রপতি ডাক্তার AQM বদরুদ্দোজা চৌধুরী আর নেই। রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া, রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শোক। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। রাষ্ট্র সংস্কার কার্যক্রম শুরুর আগে তৃতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিএনপির সঙ্গে বৈঠকের মাধ্যমে এই দফায় আলোচনা শুরু হবে। বেলা 2:30টায় যমুনায় বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার এই বৈঠক শুরু হবে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির নেতারা এতে অংশ নেবেন। 2023 সালে দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিরোধী রাজনৈতিক দলগুলোর সামনে বিএনপির পক্ষ থেকে রাষ্ট্র সংস্কারে 31 দফা প্রস্তাবনা তুলে ধরা হয়েছিল। সেখানে একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের আগে নির্বাচন কমিশন সহ কী ধরনের সংস্কার প্রয়োজন তারও বিস্তারিত ছিল। আর নির্বাচন পরবর্তী রাষ্ট্রের কী ধরনের সংস্কার করা হবে তারও বিস্তারিত ব্যাখ্যা ছিল। বিএনপির এক সূত্রে জানা গেছে, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সেই 31 দফা থেকে নির্বাচন পূর্ববর্তী কী ধরনের সংস্কার প্রয়োজন সেগুলো তুলে ধরা হবে। পাশাপাশি আগামী নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের মনোভাব কী তা বোঝার চেষ্টা করবে বিএনপি। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে শেরপুর ও ময়মনসিংহের বেশ কিছু অংশে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। শেরপুরের নালিতাবাড়ি, শ্রীবর্দী ও ঝিনাইগাতি উপজেলায় কমপক্ষে 113টি গ্রাম এবং ময়মনসিংহের ধোবাউড়ায় 50টি গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে ফসলি জমি, ভেসে গেছে পুকুরের মাছ, পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার পরিবারের মানুষ। ঢলের পানিতে ডুবে ইতোমধ্যেই 3 জনের প্রাণহানির খবরও পাওয়া গেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন আরবি ইসলাম হিমু। দেশের অধিকাংশ জায়গায় গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। এরই মধ্যে উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। বন্যা পরিস্থিতির সবচেয়ে বেশি অবনতি হয়েছে শেরপুরে। উপজেলার ঝিনাইগাতি ও নালিবাড়িতে ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে মহারশী, ভোগাই ও চেল্লাখালী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে শতাধিক গ্রাম। ঢলের পানিতে ডুবে ইতোমধ্যে 3 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। স্থানীয়রা জানায়, বৃষ্টি ও পাহাড়ি ঢলে গতকাল থেকেই মহারশী নদীতে পানি বাড়ছিল। গভীর রাত থেকেই বেশ কয়েকটি স্থানে নদীর বাঁধ ভেঙে যায়। এরপর পানি ঢুকে ছড়িয়ে পড়ে বিভিন্ন এলাকা। মহারশী নদী 3 খানো ভেঙে এই পানি আসছে। শহর রক্ষা বাঁধ না থাকার কারণে এই পুরো নালিতাবাড়ি শহর আজকে প্লাবিত হয়ে গিয়েছে। সব ভেঙে গেল, পানি ভরা, এখন আমাদের থাকার মতো ব্যবস্থা নাই। আরেকজনের বাসায় রয়েছি, আরেকজনের বাসায় খাওয়া দাওয়া করতেছে। প্রজেক্ট ছিল, মাছের প্রজেক্ট, ভাইসা সব মাছ চলে গেছে। বৃষ্টি হইলে পানি এই কোমর পানি হয়ে যায়, বুঝছো? এই বান্ডা দিবা না গিয়া সরকারটা কইছিলাম, সরকারটা দিতেছে না। এখানে সবাই এসে বলে বিরিবাদ দেবো, কিন্তু বিরিবাদ হচ্ছে না এখনো। প্রচুর পরিমাণ পানির কারণে আমি গাড়িও চালাইতে পারতেছি না এবং বাড়িও যেতে খুব কষ্ট হচ্ছে। এদিকে এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে বর্ধিত 5 দিনের পূর্বাভাসে বলা হয়েছে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে। এই অবস্থায় পানিবন্দী হয়ে পড়েছে হাজারো মানুষ। এছাড়া ভেসে গেছে অনেক পুকুরের মাছ। পানিতে নিমজ্জিত হয়েছে বিস্তীর্ণ বোরো ক্ষেত। আরবি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। দর্শক, শেরপুর থেকে বন্যা পরিস্থিতির আরো খবর জানিয়েছেন সহকর্মী বুলবুল আহমেদ। দাঁড়িয়ে আছি শেরপুরের একেবারে শেষ সীমান্তবর্তী ঝিনাইগাতি উপজেলায়। আমি আপনাকে শুরুতে জানিয়ে রাখতে চাই, শেরপুরের টানা 3 দিনের ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলের কারণে কিন্তু শেরপুরের 3টি উপজেলায় বন্যার সৃষ্টি হয়েছে।
ইতিমধ্যে কিন্তু শেরপুরের শ্রীবদ্দী, ঝিনাইগাতি এবং নালিতাবাড়ী উপজেলায় প্রায় 50টি গ্রাম পানিবন্দী অবস্থায় রয়েছে এবং দুর্ভোগে রয়েছে সাধারণ মানুষ। আমি আপনাকে আরেকটু জানিয়ে রাখতে চাই, এই উপজেলায় কিন্তু কৃষি যে বোরো আবাদ রয়েছে, সবজির বাগান রয়েছে এবং মাছের ঘের রয়েছে, সবগুলো কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। আমি আপনাকে আরেকটু জানিয়ে রাখতে চাই, শেরপুরের ঝিনাইগাতি এবং নালিতাবাড়ী এবং শ্রীবদ্দী উপজেলায় আমি প্রশাসনের সাথে কথা বলেছি, উপজেলা প্রশাসনের সাথে। তারা আমাকে জানিয়েছেন যারা প্রাণীবন্দী রয়েছেন তাদেরকে উদ্ধার করার জন্য তারা স্বেচ্ছাসেবীদের নিয়ে কিন্তু তারা কাজ করছেন এবং সেনাবাহিনীও কিন্তু তাদের সাথে যুক্ত রয়েছেন। জি, এই ছিল শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতি এলাকা থেকে সর্বশেষ। সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক AQM বদরুদ্দোজা চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার মধ্যরাতে উত্তরার বাংলাদেশ মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। বদরুদ্দোজা চৌধুরীর প্রেস সচিব জাহাঙ্গীর আলম এই তথ্য নিশ্চিত করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 94 বছর। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বাড়িধারায় নিজ বাসভবনে দ্বিতীয় জানাজা এবং তৃতীয় জানাজা মুন্সিগঞ্জের নিজ গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ছিলেন অধ্যাপক AQM বদরুদ্দোজা চৌধুরী। বিএনপির প্রতিষ্ঠাকালীন মহাসচিব বি চৌধুরী দলের সমর্থনে 2001 সালে দেশের 15তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন। তবে রাজনৈতিক টানাপোড়েন, বিএনপির সাথে মনোমালিন্য তৈরি হলে সরে যেতে হয় রাষ্ট্রপতির এই পদ থেকে। পরবর্তীতে বিএনপির কয়েকজন জ্যেষ্ঠ নেতাকে নিয়ে গড়ে তোলেন পৃথক রাজনৈতিক দল বিকল্পধারা। রাজনীতিক হলেও চিকিৎসা ক্ষেত্রে অবাধ বিচরণ ছিল দেশের সেরা এই চিকিৎসকের। রাজধানী ও নিজ এলাকা মুন্সিগঞ্জে গড়ে তুলেছেন একাধিক হাসপাতালও। অসুস্থ হওয়ার পরে ভর্তি হন নিজের প্রতিষ্ঠা করা উত্তরা উইমেন্স হসপিটালে এবং সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলাদেশের সাবেক এই রাষ্ট্রপতি। সঞ্জিতা হকের রিপোর্ট দেখুন বিস্তারিত। ভালোবাসা ভালোবাসা সুখী ভালোবাসা কারে কয়। 1930 সালের 11 অক্টোবর কুমিল্লায় জন্মগ্রহণ করেন বদরুদ্দোজা চৌধুরী। ঢাকা মেডিকেল কলেজ থেকে তিনি MBBS ডিগ্রি লাভ করেন। যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অব ফিজিশিয়ান্স লন্ডন, এডিনবার্গ ও গ্লাসগো থেকে নির্বাচিত ফেলো FRCP এবং বাংলাদেশের FCPS ডিগ্রিও অর্জন করেন তিনি। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুরোধে তিনি রাজনীতিতে আসেন। 1977 সালে জিয়াউর রহমান সরকারের স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে যোগ দেন। এরপর 1979 সালে বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব হিসেবে রাজনীতিতে প্রবেশ করেন বদরুদ্দোজা চৌধুরী। মুন্সিগঞ্জের শ্রীনগর থেকে 1979 সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন এবং মন্ত্রীর দায়িত্ব পালন করেন। জিয়াউর রহমানের সরকারের উপপ্রধানমন্ত্রীর পদেও ছিলেন তিনি। 1991 সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে তিনি দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হন এবং প্রথমে শিক্ষামন্ত্রী ও পরে সংসদ উপনেতা হন। 2001 সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবেও কিছুদিন দায়িত্ব পালন করেন তিনি। 2002 সালের 21 জুন রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন তিনি। প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগের পর ডক্টর বদরুদ্দোজা চৌধুরী বিএনপি থেকেও পদত্যাগ করেন। 2004 সালের 8 মে বিকল্পধারা বাংলাদেশ নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। মৃত্যুর আগ পর্যন্ত দলটির সভাপতির দায়িত্বে ছিলেন তিনি। 1993 সালে তিনি রাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার লাভ করেন। এছাড়া জনপ্রিয় টিভি অনুষ্ঠান আপনার ডাক্তারের উপস্থাপক ছিলেন বদরুদ্দোজা চৌধুরী। শ্রেষ্ঠ টিভি উপস্থাপক হিসেবে তিনি 1977 সালে বাংলাদেশ টেলিভিশন পুরস্কারও লাভ করেন। সঞ্জিতা হক, এশিয়ান টেলিভিশন। শরীয়তপুরের জাজিরা TNT মোড় থেকে পদ্মা সেতু গোলচত্বর পর্যন্ত 13.5 কিলোমিটার অংশের সড়ক প্রকল্পের কাজ 3 বছরেও শেষ হয়নি। পদ্মা সেতু চালু হলেও সড়কের এই অংশের জন্য দুর্ভোগ কমেনি যাত্রী ও
চালকদের। তবে সড়ক ও জনপথ বিভাগ বলছে বর্ষার কারণে সড়কের কাজ কিছুটা ধীরে চলছে। শরীয়তপুর থেকে ফারুক আহমেদ মোল্লার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন রাশেদ আকন। পদ্মা সেতু চালু হওয়ার পর শরীয়তপুর ঢাকা সড়কে বেড়েছে যানবাহন। শরীয়তপুর সদর থেকে জাজিরার নাওডোবা পদ্মা সেতুর গোলচত্বর পর্যন্ত ২৭ কিলোমিটার সড়কটিতে ব্যস্ততা বেড়েছে কয়েক গুণ। কিন্তু জাজিরার তিনটি মোড় থেকে পদ্মা সেতুর গোলচত্বর পর্যন্ত ১৩.৫ কিলোমিটার সড়কের অংশের কাজ ৩ বছরে হয়েছে মাত্র ২৭%। স্থানীয় ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১০,০০০ শিক্ষার্থী এই সড়ক দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করে। সামান্য বৃষ্টিতেই ভোগান্তি বাড়ে কয়েক গুণ। ঝুঁকি নিয়ে চলছে যাত্রী ও পণ্যবাহী যানবাহন। ঠিকমতো স্কুল আসতে পারি না, রাস্তার অবস্থা খুবই অনেক খারাপ। বৃষ্টির কারণে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, গাড়ি পাওয়া যাচ্ছে না, ঠিকমতো গাড়ি চলে না। এই পাশাপাশি স্কুল মাদ্রাসা যাতায়াত করতে খুব অসুবিধা। মাঝে মাঝে একটা বড় বাস আইলে একটা ভ্যান আপনার চাপতে হয়, অটো চাপতে হয়, খুব রিস্ক। ধরেন একটু কাইতে গেলে পড়ে গেলে শেষ, গর্তার ভিতরে। ঢাকা যাইতে ১.৫ ঘন্টা লাগতো, এখন ২ ঘন্টার উপরে লাগে রোডের কারণে। কাজটা যদি করতো আমাদের জন্য খুব ভালো হইতো। সড়কে কাজের ধীরগতির জন্য সংশ্লিষ্টদের গাফিলতিকে দুষছেন সচেতন মহল সহ ব্যবসায়ী ও জনপ্রতিনিধিরা। গোলচক্কর থেকে কাজের হাট পর্যন্ত যাইতে অনেক কষ্ট হয়, রাস্তা কাজ ধীরে চলে। যেখানে ঢাকা থেকে আসতে মাত্র ৪০ মিনিট সময় লাগে, আর কাজের হাটে যাইতে আমাদের ৬০ মিনিট সময় লাগে, ১ ঘন্টা। এত বড় কষ্টকর বলা যায় না, অনেক লোক গাড়িতে উঠতে চায় না। বর্ষার কারণে সড়কের কাজ কিছুটা বিঘ্ন ঘটছে, তবে দ্রুত কাজ শেষ করার আশ্বাস এই কর্মকর্তার। কাজে কিছুটা বিঘ্ন হচ্ছে আমাদের, কিন্তু যত দ্রুত সম্ভব বর্ষাটা কমে গেলেই আমরা কাজগুলি সম্পন্ন করার চেষ্টা করতেছি। ২০২০ সালে ১৬৮২ কোটি ৫৪,৯৭,০০০ টাকা ব্যয়ে ৩টি প্যাকেজের মাধ্যমে ২টি সেতু সহ ২৭ কিলোমিটার সড়কটির কাজ শুরু হয়। ২ দফা মেয়াদ শেষ হলেও সার্বিক কাজ শেষ হয়েছে ৭০%। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন। সক্রিয় মৌসুম বায়ুর প্রভাবে পটুয়াখালীতে থেমে থেমে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। এতে অনেক নিচু স্থানে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের শ্রমজীবীরা। এদিকে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে, আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে, সাথে বাতাসের চাপ কিছুটা বেড়েছে। নদ নদীর পানির উচ্চতা স্বাভাবিকের চেয়েও বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘন্টায় মোট বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৩৪.৮ মিলিমিটার এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্প ৯৭%। উপকূলীয় এলাকা দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা করছে আবহাওয়া অফিস। তাই পটুয়াখালীর পায়রা সহ সব সমুদ্র বন্দর সমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছ ধরার ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। ঝালকাঠির নলসিটিতে স্বেচ্ছাসেবক দল ও যুব দল ও ছাত্র দলের যৌথ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার নাচনমহল বাজারে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নলসিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্না। নাচমহল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ মঞ্জুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন নলসিটি উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক জিয়াউল কবির মিঠু, রেজওয়ানুল হক উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইদুল কবির রানা, যুগ্ম আহ্বায়ক মাহফুজ দেওয়ান, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব সুজন খান, পৌর ছাত্র দলের সদস্য সচিব সাব্বির আহমেদ সহ আরও অনেকেই। এবার দুর্গাপূজার প্রস্তুতির খবর। আসন্ন শারদীয় দুর্গাপূজা শেষ মুহূর্তের সময়ে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন ময়মনসিংহের কারিগররা। প্রতিমা বানানো শেষে পুরো দমে চলছে রঙের কাজ। তবে পারিশ্রমিক কমে যাওয়ায় হতাশ প্রতিমা কারিগররা। আয়োজকরা বলছেন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবারে দুর্গোৎসব। আর পূজার শুরু থেকে বিসর্জন পর্যন্ত নিরাপত্তায় থাকবে আইন শৃঙ্খলা বাহিনী, জানিয়েছে প্রশাসন। আমাদের সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের লোকদের এবং আমরা পূজা টুজা যে অর্চনা করব, যাতে সেনাবাহিনী, পুলিশ, আমাদের যে নিরাপত্তা, তারা সেভাবে যাতে আমাদেরকে দিয়ে রাখে। দুর্গাপূজা একটা সবারই সার্বজনীন একটা বড় উৎসব।
এটা বাংলাদেশ, এটা আমাদের হিন্দু বুদ্ধ মুসলমান সবার বাংলাদেশ, সবার শান্তিপূর্ণ, যার যার ধর্ম পালন করবে। সঠিক বিনিয়োগে ব্যবসা হবে সফল, আসবে সর্বোচ্চ রিটার্ন, এই স্লোগানকে সামনে রেখে সাভারের আশুলিয়ায় একমাত্র অত্যাধুনিক সেন্ট্রাল এসি মার্কেট রূপায়ণ ভুইয়া এম্পোরিয়ামে 4 দিনব্যাপী বিনিয়োগ মেলার উদ্বোধন করা হয়েছে। এই মেলায় বিনিয়োগকারীদের জন্য রয়েছে বিশেষ ছাড়। সাভার থেকে জহিরুল ইসলাম খান লিটনের রিপোর্ট, জানাচ্ছেন শেখ ফাহিম, আর ক্যামেরায় ছিলেন শাকিল শেখ। 2 যুগেরও বেশি সময় ধরে রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড বিশ্বস্ততার সঙ্গে বিনিয়োগকারীদের সঙ্গে ব্যবসা করে আসছে। সেই ধারাবাহিকতায় সাভারের আশুলিয়ার জামগড়া এলাকার ফ্যান্টাসি কিংডমের বিপরীত পাশে রূপায়ণ ভুইয়া এম্পোরিয়ামে বিনিয়োগ মেলার উদ্বোধন করা হয়েছে। এই মেলার উদ্বোধন করেন রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের জেনারেল ম্যানেজার হেড অফ সেলস রাফায়াতুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন হেড অফ সেলস মোহাম্মদ সাদ্দাম হোসেন, মানব সম্পদ বিভাগের প্রধান মোহাম্মদ ওবায়দুর রহমান, হেড অফ ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং শরীফুল ইসলাম তারেক, সাভার শাখার সেলস হেড নূর ই আলম সিদ্দিক সহ অন্যান্যরা। এ সময় সংশ্লিষ্টরা জানান 73 কাঠা জমির ওপর নির্মিত এই মার্কেটটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। মার্কেটের নিজস্ব জেনারেটর ব্যাকআপ সুবিধা, সাউন্ড প্রুফ গ্লাস, মার্কেটেই ব্যাংকিং ও বুথ সুবিধা, নিজস্ব কার পার্কিং, অত্যাধুনিক 4টি এসকেলেটর ও 4টি ক্যাপসুল লিফট এবং অত্যাধুনিক অগ্নি নির্বাপক ব্যবস্থা রয়েছে। এছাড়া মার্কেটের সামনে এবং পেছন দিকে রাস্তা রয়েছে। মেলায় 75 থেকে 654 বর্গফুটের শপ, 650 থেকে 3210 বর্গফুটের অফিস ও 430 থেকে 5480 বর্গফুটের ফুডকোর্ট বিক্রি ও বুকিং চলছে। তো যারা বিশেষ করে দোকান, তারপর হচ্ছে আপনার অফিস আছে, এখানে ফুডকোর্ট আছে, যারা বিনিয়োগ করতে চান অবশ্যই আমাদের এই বিনিয়োগ মেলায় অংশগ্রহণ করবেন। আর বিনিয়োগ মেলায় আপনারা বুকিং দিলেই থাকছে স্পেশাল ডিসকাউন্ট, আর আমাদের স্পেশাল সেলস টিম আপনাদের জন্য আপনাদের অপেক্ষায় আছে। আপনি কিন্তু আমার মার্কেটে বিজনেস করে আমাকে টাকাটা পে অফ করতে পারতেছেন। তার মানে 30 লক্ষ টাকাটা দোকানের দাম হলে 30%, 10 লক্ষ টাকা আপনার বিনিয়োগ, আর বাকি টাকাটা কিন্তু আপনি আমার দোকানে বিজনেস করেই সেটা আমাকে পে করতে পারতেছেন। দিস ইজ দ্য ফ্যাসিলিটিস। এটা রূপায়ণ, একমাত্র রূপায়ণ এই ফ্যাসিলিটিসটা দিচ্ছে। এ মেলায় গ্রাহকদের জন্য দোকান বরাদ্দে রয়েছে বিশেষ ছাড়। এই মেলা উপলক্ষে যারা দোকান বুকিং দিচ্ছে তারা পাচ্ছে 30% টাকা ক্যাশ দিয়ে বুকিং করতে, দোকানটা বুকিং করতে। তারপরে উনি ওনার সময় অনুযায়ী কিছু সময় পাবে যেটাতে পুরো টাকা পরিশোধ করে উনি দোকানটা একদম নিজের করে নিতে পারবে। মেলায় আগতরা জানান ঢাকার পার্শ্ববর্তী রূপায়ণ গ্রুপের এই প্রকল্পে সবার বেশি আগ্রহ রয়েছে। যারা এরই মধ্যে দোকান নিয়ে ব্যবসা করছেন তাদের মুখেও রয়েছে সন্তুষ্টির সুর। রূপায়ণ ভুইয়া অ্যাকোয়ারিয়াম থেকে এই শপটা নিয়েছি, তো আমাদের সেল মোটামুটি ভালোই হচ্ছে। জামগড়া আশুলিয়াতে এই ধরনের উন্নত কোনো মার্কেট আশেপাশে নাই, তো ইচ্ছা আছে এখানে আমি দেখতে আসছিলাম দোকান নেওয়ার জন্য। আশুলিয়ার আশেপাশে যারা আসেন সবাই আসবেন ইনশাআল্লাহ, আর আগামীতে যারা এইখানে বিনিয়োগ করবেন অবশ্যই লাভবান হবেন। আশুলিয়া বা জামগড়ার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট প্লেস ধরতে গেলে হচ্ছে আমাদের এটা, আর পাশাপাশি হচ্ছে এত সুন্দর ফ্যাসিলিটিস, এত সুন্দর ডেকোরেশন, সব কিছুই মিলে আমি ভুইয়া এম্পোরিয়ামে ভেরি ইমপ্রেস। ক্রেতা সাধারণ যারা আছে তারা সবাই খুবই হ্যাপি এবং প্লিজড, এবং যারা আমাদের এখানে দোকান মালিক সমিতি আছে বা দোকানদার আছে তারাও খুবই খুশি। আগামী 7 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই মেলা। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। দুই যুগেরও বেশি সময় ধরে রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড এবার খেলার খবর, ক্রিকেট। নারী বিশ্বকাপে আজ আবারও নামছে বাংলাদেশ। এবার প্রতিপক্ষ ইংল্যান্ড। শক্তিমত্তায় যোজন যোজন পিছিয়ে থাকলেও আত্মবিশ্বাসে বলিয়ান নিগার সুলতানার দল। শারজায় রাত 8টায় শুরু হবে এই ম্যাচটি। উড়ন্ত বাংলাদেশ, দুরন্ত ইংল্যান্ড, কাগজে কলমে অসম হলেও লড়াইটা 22 গজ আর মঞ্চটা বিশ্বকাপ বলেই বাড়তি উন্মাদনা। ঘরের মাঠের বিশ্বকাপ, অন্যের মাঠে খেললেও শুরুটা দারুণ করেছে নিগার সুলতানার দল। স্কটল্যান্ডকে হারিয়ে 10 বছর আর 16 ম্যাচ পর টি-20 আসরে পেয়েছে জয়ের দেখা। যদিও পুরনো ব্যাধি ব্যাটিং বিপর্যয়ে রয়ে গেছে। প্রতিপক্ষ ইংলিশরা বলে দুশ্চিন্তা আরও বেশি, কিন্তু মরুর স্লো আর স্পিন উইকেটে আশা দেখাচ্ছে বাংলাদেশকে। বাংলাদেশ পেসার জাহানারা আলম বলেন,
আমাদের শুরুটা ভালো হয়েছে এবং আমরা ইংল্যান্ডের বিপক্ষে ভালো করতে প্রত্যয়ী। এবারের বিশ্বকাপে আমাদের দ্বিতীয় জয়ের জন্য মুখে আছি বলে মন্তব্য করেন তিনি। টিমের ইউনিটি কনফিডেন্ট অনেক বেশি হাই, আমরা অনেক কনফিডেন্ট। ইংল্যান্ড বরাবরই ভালো, ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে সবসময় থাকে 1, 2, 3-এর মধ্যে। খুব বেশি খেলা হয়নি ইংল্যান্ডের সাথে, তারপরও আশাবাদী যে আমরা আমাদের লাস্ট ওডিআই ওয়ার্ল্ড কাপে আমরা অনেক ভালো করছিলাম ইংল্যান্ডের সাথে, আমাদের যে বোলিং ইউনিটটা ছিল অনেক ভালো করছে। আশাবাদী কালকেও ইংল্যান্ডের সাথে আমাদের সর্বোচ্চ দেওয়া, তারপর আসলে রেজাল্ট বলে দিবে কি হবে। ট্রাই করব আমার ইকোনমি বল করার, সেই উদ্দেশ্যেই আমি বল করি এবং প্র্যাকটিসে ডট বল খেলানোর চেষ্টা করি ব্যাটারকে, তো এটাই ট্রাই করব প্রত্যেকটা ম্যাচে। আর এরই সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। প্রধান উপদেষ্টার সাথে আজ সংলাপে বসছে বিএনপি। আলোচনায় প্রাধান্য পাবে রাষ্ট্র সংস্কার ও নির্বাচনী রোডম্যাপ। শেরপুর ও ময়মনসিংহে আকস্মিক বন্যায় তলিয়ে গেছে শতাধিক গ্রাম, ঢলের পানিতে ডুবে 3 জনের প্রাণহানি। এবং সাবেক রাষ্ট্রপতি ডক্টর AQM বদরুদ্দোজা চৌধুরী আর নেই, রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া, রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শোক। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 3:30টায় দেখার আমন্ত্রণ রইল। এখন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।